রিমি বাঁকা হেসে মনে মনে বলল, আমি আরুণিকার এমন অবস্থা করব তুমি তার দিকে ফিরেও তাকাবে না, শুধু একটু অপেক্ষা করো। দূর থেকে আরণিকা রিমি আহনাফকে দেখে রাগ লাগলো। সে রাগ করে অন্যদিকে গেল। আরণিকা ঘরে বসে আছে। সকলে বাহিরে হলুদের অনুষ্ঠানে আছে। আরণিকার হঠাৎ করেই ভীষণ কষ্ট হচ্ছে। বুকের ভিতর অদ্ভুত রকমের যন্ত্রণা হচ্ছে। রিমির সাথে আহনাফকে দেখেই তার রাগ লাগছে। আরণিকা পা দুটো ঝুলিয়ে খাটের উপরেই বসলো। তার রাগ এখনো কমেনি। জুনায়েদ বোনকে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকতে দেখে সেও তার পিছে পিছে আসলো। ঘরে ঢুকে দেখে আরণিকা পা ঝুলিয়ে বসে আছে। জুনায়েদ ধীর পায়ে বোনের পাশে গিয়ে দাঁড়ালো। বোনের চোখে পানি দেখে তার কলিজা কেঁপে উঠল। বোনটাকে যে সে প্রচুর ভালোবাসে। জুনায়েদ বোনের মাথায় হাত রাখলো। ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আরু? তুই কাঁদছিস কেন? আরণিকা জল ভরা চোখে ভাইয়ের দিকে তাকালো। তার কণ্ঠ কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার কিছু হয়নি ভাইয়া। ভাইয়াকে কি বলা যায় না আরু? কি হয়েছে বল একবার আমায়। দেখবি ভাইয়া সব ঠিক করে দেবে। আরণিকা ফুপিয়ে কেঁদে উঠল। জুনায়েদকে জড়িয়ে ধরে বলল, আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া। কেন আমার সাথে এরকম হয়? বুকের ভেতর অসহ্য রকম যন্ত্রণা হচ্ছে। কেউ আমাকে ভালোবাসে না, একটুও ভালোবাসে না। কে বলেছে তোকে কেউ ভালোবাসে না? তোকে তো আমরা সবাই ভালোবাসি, খুব ভালোবাসি। খান বাড়ির সকলের নয়নের মণি তুই। তোর ভাইয়ের জান, বাবা মায়ের আদরের রাজকন্যা। আমরা সকলে তোকে খুব ভালোবাসি। এসব কথা আর কখনো বলবি না। আরণিকা উত্তর দিল না। তার উত্তর না পেয়ে জুনায়েদ আবারও বলা শুরু করলো, আমরা সবসময় ভালো থাকবো। আমরা সবসময় ভালো থাকবো তা কিন্তু নয়। মাঝে মধ্যে আমাদের জীবনেও দুঃখ আছে। এই যে আমাদের আশেপাশে কত কাছের মানুষ আছে যারা আমাদের ভালোবাসে, তারা সকলে মাঝে মধ্যে না জেনে কষ্ট দিয়ে দেয়। তুই যদি সেই কষ্টটা ধরে বসে থাকিস তাহলে তো চলবে না। তারা এতদিন তোকে ভালোবেসে আগলে রেখেছে, সে ভালোবাসাটা ভুলে যাবি একটা মুহূর্তে, তা কিন্তু ঠিক না। তুই যদি কারো ব্যবহারে কষ্ট পেয়ে থাকিস, সেটা নিয়ে তার সাথে সরাসরি কথা বল। এটা এটা নিয়ে ঘরে বসে কান্নাকাটি করলে তো হবে না। শুধু শুধু নিজেই কষ্ট পাবি। সবশেষে আমি এটাই সবশেষে আমি একটা কথাই বলবো, আমার আরও যেন সবসময় হাসি খুশি থাকে। আরণিকা হাসলো। ভাইকে জড়িয়ে ধরে বলল, তুমি খুব ভালো ভাইয়া। আমি তোমাকে খুব ভালোবাসি। কিছুক্ষণ এভাবেই রয়ে গেল ভাই বোনের সুন্দর মুহূর্ত। ভাই বোনের ভালোবাসা সত্যিই খুব সুন্দর হয়। তারা সারা জীবন ঝগড়া মারামারি করবে, দিন শেষে একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারবে না। ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোন। এই আরও, কি করছিস তুই? তোর নাকের জল আর চোখের জল দিয়ে আমার পাঞ্জাবিটা নষ্ট করে ফেলেছিস। এখন আমাকে কেউ পছন্দ করবে বলতো? বিয়ে বাড়িতে সুন্দর সুন্দর মেয়েরা এসেছে, আমাকে তো তাদের পটাতে হবে। আরণিকা চোখ ছোট ছোট করে বলল, কি বললে ভাইয়া? আমি তোমার পাঞ্জাবিটা নষ্ট করে ফেলছি? আমার আমার থেকে তোমার পাঞ্জাবির দাম বেশি হলো? অবশ্যই। আমার পাঞ্জাবিটার দাম কত জানিস? 5,000 টাকা। তোর থেকে অনেক দামি। আর তোকে তো মা বাবা রাস্তা থেকে কুড়িয়ে এনেছে, তোর দাম তো 1 টাকাও না। আরণিকা রাগে চোখে তাকিয়ে বলল, কি বললে তুমি? আমাকে বাবা মা রাস্তা থেকে কুড়িয়ে এনেছে? আমি বাবাকে আজকেই বলবো তোমার ছেলে মেয়ে পটাতে এখানে তুমি ছেলে মেয়ে পটাতে এখানে এসছো। তারপর দেখো কি অবস্থা হয় তোমার। বল যা তুই, বল যা তুই। আমি ভয় পাই নাকি বাবাকে? বল তুই যা খুশি বল। আমি এটাও আমি এটাও বলবো যে তুমি লুকিয়ে লুকিয়ে সিগারেট খাও। জুনায়েদ ঠকিল। ভীত চোখে বোনের দিকে তাকালো। বলল, বোন প্লিজ, এই কথাটা বাবাকে বলিস না। বাবা মাকে মেরেই ফেলবে। তুই কি চাস বল, আমি তোকে সব দেব। আরণিকা ফটাফট উত্তর। আমাকে 3,000 টাকা দিতে হবে, তাইলে আমি মুখ বন্ধ রাখবো। না। জুনায়েদ অবাক কণ্ঠে বলল, এইটুকুর জন্য 3,000 টাকা নিবি? একটু কম করলে হয় না? না হয় না। তুমি না দিতে চাইলে দিও না। আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলে আসছি। জুনায়েদ বোনের হাতে টাকা গুঁজে দিয়ে বলল, এই না না, এই নে টাকাটা। টাকাটা নিয়ে মুখটা বন্ধ রাখবি। সেটা তো সময়ই বলে দেবে আমি মুখ বন্ধ রাখবো নাকি খুলবো। অনিকা টাকাটা নিয়ে বাতাস করতে করতে চলে গেল।
জুনায়েদ তার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, পেতনি একটা। বিয়েবাড়ির আয়োজন চলছে, চারিদিকে খাবারের গন্ধ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। হরেক রকমের রান্নার আয়োজন করেছে মিমের দাদু। মিমকে কিছুক্ষণ আগেই গোসল করানো হয়েছে, তাকে এখন সাজানো হচ্ছে। আরুণিকাও সাজতে বসেছে অনেকক্ষণ আগে। আরুণিকা সেজে বাইরে আসলো। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আহনাফের সামনে পড়ল। আহনাফ আর তার চোখাচোখি হলো। দুজন দুজনকে থেকে দুজন দুজন দুজনের থেকে চোখ সরাতেই পারছে না। আহনাফের চোখে আজ মুগ্ধতা। আরুণিকা সোনালী কালারের একটা শাড়ি পরেছে, চুলগুলো কোমর পর্যন্ত ছড়ানো, সারা মুখে মেকআপের প্রলেপ, কানে একজোড়া বড় ঝুমকো, কানের দুল, দু হাত ভর্তি সোনালী রঙের চুড়ি, যেগুলো আহনাফ হলুদের দিন তাকে দিয়েছে। আহনাফ সামনে এগিয়ে গেল। আরুণিকার সামনে গিয়ে মিষ্টি করে হাসলো। আরুণিকা চোখ পিট পিট করে তাকালো, মনে মনে বলল, ছেলেদের হাসলে এত সুন্দর লাগবে কেন? তার হাসিটা এত সুন্দর না হলেও পারতো। বুকের ভেতর কালবৈশাখী ঝড়ের সৃষ্টি না করলেও পারতো। আহনাফ আরুণিকার সামনে এগিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, ভালোবাসি আরু পাখি। আরুণিকা চমকালো, সারা শরীর কেঁপে উঠল। তার সারা শরীর যেন অবশ হয়ে আসছে। সে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। সে বিশ্বাস করতে পারছে না আহনাফ তাকে এই কথাটা বলবে। তার কানের কাছে এখন বাজছে, ভালোবাসি আরু পাখি। সে কদম ফেলতেই ভুলে গেল। চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে রইল সামনে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বললেন আহনাফ ভাই? আহনাফ আরুণিকার হাত দুটো ধরল, চোখে চোখ রেখে বলল, বিয়ে করবি আমায়? সত্যি বলছি, খুব 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 ভালোবাসবো। আহনাফ খানের বউ হবি? আরুণিকা চোখ দুটো বুজে ফেলল স্বতন্ত্র। চোখ দিয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা তরল পানি। সে উপর নিচে মাথা নেড়ে হ্যাঁ জানালো। আহনাফ মুচকি হাসল। আরুণিকার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, খুব ভালোবাসি আরু পাখি। আরুণিকা লজ্জায় কুণ্ঠারত চোখ দুটো নামিয়ে ফেলল। আহনাফের হাত দুটো ধরে বলল, আমি তো আপনাকে খুব ভালোবাসি আহনাফ ভাই। আহনাফ ভ্রু কুচকে তাকিয়ে বলল, ভাই? আমি তোর কোন জন্মের ভাই? আরুণিকা বোকা হাসল। আহনাফের হাত দুটো ছেড়ে দিল। আহনাফের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, ভাই, আহনাফ ভাই, আহনাফ ভাই। বলি দৌড়ে পালালো। আহনাফ সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, পাজি একটা। বাইরে শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। মেয়েরা সবাই চিল্লিয়ে বলছে, পর এসেছে, পর এসেছে। আরুণিকারা সবাই গেটের কাছে গেল। গেট ধরা নিয়ে রীতিমতো হুইচুই পড়ে গেছে। আরুণিকার সাথে যোগ দিয়েছে মিমের ফুফাতো চাচাতো বোনেরা। তাদের একটাই স্লোগান, 25,000 টাকা না দিলে গেট ছাড়বে না। বরের বন্ধুরা আর ভাইয়েরা অনেক কথা কাটাকাটির পর 20,000 টাকায় রাজি করায় আরুণিকাদের। টাকাটা দিয়ে ভেতরে ঢুকে গেল। বরের বন্ধু একজন আরুণিকার দিকে হাঁ করে তাকিয়েছিল। সেটাই আহনাফ দেখে জ্বলে যাচ্ছে। সে ভিড়ের মাঝে আরুণিকার হাত দুটো টেনে দূরে নিয়ে গেল। রাগী কণ্ঠে বলল, এত লাফালাফি করছিস কেন? কই লাফালাফি করছি? আহনাফ চোখ গরম করে তাকিয়ে বলল, থাপড়িয়ে তোর সব দাঁত ফেলে দেবো। বরপক্ষের সাথে এত কিসের হাসাহাসি? আরেকবার যদি দেখেছি তোকে মেরে ঘরে বসিয়ে রাখবো। চুপচাপ ভদ্রমের মতো দাঁড়িয়ে থাকবি, বুঝেছিস? আরুণিকা উপর নিচে মাথা নেড়ে হ্যাঁ জানালো। আহনাফ শীতল চোখে চাইল। আরুণিকার গালে হাত রেখে বলল, তুই কেন বুঝিস না আরু পাখি? তোর দিকে কেউ তাকিয়ে থাকতে আমার খুব খারাপ লাগে। তুই কারোর সাথে হেসে হেসে কথা বলে আমার বুকের মাঝে খুব ব্যথা হয়। আরুণিকা আহনাফের দিকে তাকালো। লোকটা তাকে এত ভালোবাসে, সে তো এত ভালোবাসা পাওয়ার যোগ্য না। মানুষটা তাকে কেন এত ভালোবাসে? হাওড়াদার বাড়ি যেন নীরবতায় ছেয়ে গেছে। বাড়ির সবচেয়ে আদরের মেয়ের বিদায় হয়েছে কিছুক্ষণ আগে। পুরো বাড়ি যেন মিমের যাওয়াতে অন্ধকারে থেকে গেছে। সকলের চোখে মুখে বিষণ্ণতা। মিমের মা কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। মিমের দাদা কঠোর মানুষ হলেও সেও আজ ভেঙে পড়েছে। তার চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। মিম তার সবচেয়ে আদরের নাতনি, তবুও তিনি কাঁদেননি, এক ফোঁটাও চোখের পানি ফেলেননি। সবাই জানে তিনি কঠোর মানুষ, তাই কারোর সামনে নিজের ভেঙে পড়াটা তুলে ধরতে চাননি। মিমের মা আমানা বেগমের জ্ঞান ফিরেছে। তিনি চোখ পিটপিট করে চাইলেন। পাশে দেখলেন আরুণিকা তার হাত ধরে বসে আছে। আরুণিকাকে দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আরুণিকা তার ফুপির হাত দুটো ধরে বলল, কাঁদছো কেন ফুপি? আমার খুব কষ্ট হচ্ছে রে আরু। আমার মেয়েটা আমার বুক খালি করে চলে গেল। আমার মেয়েটাকে ছাড়া আমি থাকবো কেমন করে আরু? আরুণিকা নিজের ঠোঁট কামড়ে নিজের কান্নাটা আটকালো।
ফুপি, তোমার এক মেয়ে গেছে তো কি হয়েছে? তোমার আরেক মেয়ে তো আছে। তুমি আমায় মেয়ে বলে মানো না? আমিনা বেগম শব্দ করে কেঁদে উঠল। আরুণিকাকে জড়িয়ে ধরে পড়ল। আমার মেয়েটা পারবে তো ওই বাড়িতে মানিয়ে নিতে? ও যে আমাদের খুব আদরের ছিল, খুব ভালোবাসা দিয়ে বড় করেছি। ও পারবে তো সংসার নামক বোঝাটা নিজের কাঁধে নিতে? কেন পারবে না ফুপি? মিম আপু কত বুঝদার। দেখবে তোমার মেয়ে তোমার মতোই ওই পরিবারটাকে আপন করে নেবে। তোমার মতো পুরো সংসারের হাল নিজে হাতে ধরবে, দেখে নিও। আমিনা বেগম চোখের পানি মুছলেন। আরুণিকার গাল দুটো টেনে দিয়ে বললেন, হয়েছে পাকা বুড়ি, তোকে এত বড় বড় কথা বলতে হবে না। আরুণিকা অভিমানী কণ্ঠে বলল, কেউ তো আমায় ভালোবাসে না, সবাই তো তার মেয়েকে বেশি ভালোবাসে। আমি আর কথা বলবো না। আমিনা বেগম অল্প হাসলেন। আরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি আমার এই পাকা বুড়ি মেয়েটাকে খুব ভালোবাসি। আমিও আমার ফুপিকে খুব ভালোবাসি। পাশে দাঁড়িয়ে জেসমিন বেগম নিজের চোখের পানিটুকু মুছলেন। আরুণিকার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার মেয়েটাও যে বড় হয়ে গেছে, ওকে অত একদিন পর ওকেও তো একদিন পরের ঘরে পাঠাতে হবে। আমি পারবো কেমন ওকে ছাড়া থাকতে? রাত দ্বিতীয় প্রহর। সকলে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। বাইরে থেকে অনেক কিছু ডাক শোনা যাচ্ছে। গ্রামের বাড়ি একটা ভুতুরে ভুতুরে ভাব আছে। একটা গাছের পাতাও নড়লেও মনে হয় নিশাচর পিশাচ দাঁড়িয়ে আছে। লোডশেডিং হয়েছে অনেকক্ষণ। সকলে গভীর ঘুমে তলিয়ে আছে। অনিকা তার পাশের মানুষগুলোর দিকে তাকালো। তারাও গভীর ঘুমে। মনে হচ্ছে খুন হয়ে গেলেও তারা উঠবে না। আওনিকা দীর্ঘশ্বাস ছাড়ল। আওনিকার চোখে ঘুম নেই। আহনাফ যে তার উপরে বিয়ের সময় রাগ করেছে আর একবারও তার সাথে কথা বলেনি। আওনিকা অনেকবার চেয়েছে কথা বলতে, কিন্তু আহনাফ বারবার তাকে ইগনোর করেছে। একটা কথাও বলেনি তার সাথে। আওনিকা হতাশ শ্বাস ছাড়ল। মানুষটা কেন এত রাগ সে বুঝতেই পারে না। ফোনের টুংটাং শব্দে আওনিকার ঘোর কাটল। পাশেই পরম অবহেলায় তার ফোনটা পড়ে আছে। আওনিকা ফোনটা হাতে নিল। মেসেজ চেক করতে গিয়ে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে চরম অবাক, চোখে মুখে বিস্ময়ের ছাপ। এত রাতে আহনাফ তাকে ছাদে ডাকছে কেন? আহনাফ তো এত রাতে তাকে কখনো ডাকে না। তাহলে কি জরুরি কোনো কথা বলবে তাই? তাহলেও বা এত রাতে ডাকবে কেন? সকালবেলা কি বলা যেত না? এসব হাজারো ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে আরুণিকা উঠে বসল। ওড়নাটা গায়ে ভালো করে জড়িয়ে মোবাইলের আলো জ্বালিয়ে সে বের হলো ঘর থেকে। ছাদের সিঁড়িতে শুধু আরুণিকার পায়ের শব্দ শোনা যাচ্ছে। আরুণিকার ভয় লাগছে, তার কি ছাদে যাওয়া ঠিক হবে? ভীতু পায়ে সে ছাদের দরজার কাছে এসে দাঁড়ালো। পুরো ছাদ অন্ধকারে ঘেরা। অন্ধকারের মধ্যে আরুণিকা দেখতে পেল একটা ছায়ামানব। আরুণিকা ভীতু কণ্ঠে ডাকলো, আনা ভাই। ছায়ামানবটি কোনো উত্তর দিল না, এমনকি নরমচরণও করল না। অরুণিকা ধীর পায়ে এগোতে গেল। হঠাৎ কারো আকস্মিক ধাক্কায় ফোনটা ছিটকে দূরে গিয়ে পড়ল। অরুণিকা ভয় পেল। তার পা দুটো অনবরত কাঁপছে। সে ঢুকিলে সামনে এগিয়ে গেল। ছায়ামানবটির পিছিয়ে সে দাঁড়ালো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার খুব ভয় করছে আনা ভাই। এবারও ছায়ামানবটি নিরুত্তর রইল। অরুণিকা ভীত চোখে চারপাশে তাকালো। হঠাৎ কিছু পড়ার শব্দে অরুণিকা ভয় পেয়ে জড়িয়ে ধরল ছায়ামানবটিকে। এত রাতে এখানে কি প্রেমলীলা চলছে নাকি? কারো কণ্ঠে আরুণিকা ছিটকে দূরে সরে গেল। ছাদের আলো জ্বলে উঠল সাথে সাথে। আরুণিকার সামনে দাঁড়িয়ে আছে দুজন বয়স্ক ভদ্রলোক। আরুণিকা ভীত চোখে পাশে ফিরে চাইল। পাশে মানুষটাকে দেখে সে থমকালো। এখানে তো আহনাফ ভাইয়ের থাকার কথা, তাহলে মিমের ফুফাতো ভাই নাইম এখানে কেন? আরুণিকা কিছু বলতে যাবে, সাথে সাথে এই বয়স্ক লোক দুটো বলল, এদের দুজনকে নিচে নিয়ে চল, আজকে এদের বিচার হবে। আর হাওলাদার সাহেব, এদের বিচার না করলে গ্রামবাসীরা এদের বিচার করবে। বাড়ির সকলকে ঘুম থেকে ডেকে তুলেছে বয়স্ক লোক দুটো। উঠোনে সকলে জোট বেঁধেছে। শুধু বাড়ির লোকজন এখানে উপস্থিত তা না, অজ্ঞাত কেউ একজন গ্রামের লোকজনকে ডেকে এনেছে। উঠার মুহূর্তেই মানুষের সমাহার। গ্রামের লোকজন একে অপরের সাথে কানাঘুষা করছে। কেউ কেউ দেখতে এসেছে তামাশা। একজন অপরজনের সাথে আলোচনা করছে। সেটা যে ভালো আলোচনা না বোঝাই যাচ্ছে। আরুণিকা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখে জলের স্রোত। মতির হলদারের শীতল কণ্ঠে আরুণিকার কলিজায় পানি এলো। মনে একটু সাহস সঞ্চয় করলো।
মাথা তুলে তাকালো, হাতে উল্টো পিঠ দিয়ে চোখে পানিটুকু মুছে নিয়ে বলল, আমার ঘুম আসছিল না, তাই একটু ছাদে হাঁটতে গিয়েছিলাম। ভিড়ের মধ্য থেকে কেউ একজন চেঁচিয়ে বলল, তোরে আর শাক দিয়ে মাছ ঢাকতে হইবে না। মাইয়া মানুষ হইয়া এত রাতে ছাদে যাইব কেন? ছাদে যাইয়া পোলা মানুষের লগে এত ডলাডলি করবো কেন? কি বেহায়া মাইয়া মানুষ। তার কথার সাথে তাল মিলালো আরেকজন। অনিকার অপমানে শরীর জ্বলে উঠল, মুখ দিয়ে বেরোলো না কোনো শব্দচয়ন। মাথাটা নিচু হয়ে গেল আর চোখে আহনাফের দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনের, সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল আহনাফ। অনিকা কলিজা কেঁপে উঠল, চাতক পাখির মতো তাকিয়ে রইল আহনাফের দিকে। তবে কি আহনাফ তাকে ভুল বুঝলো? অনিকা ঘাড় ঘুরিয়ে তাকালো মা বাবার পানে। জেসমিন বেগম আঁচলে মুখ ঢেকে কাঁদছেন। আতিকুর রহমানের চোখে রাগের লাল আভা। সে চক্ষুদয় লাল করে তাকিয়ে আছে অরণিকার দিকে। অরণিকা জবা ফুলের ন্যায় নুয়ে গেল। তবে কি বাবাও তাকে ভুল বুঝলো? অরণিকার মাথাটা হঠাৎ করে ঘুরে উঠল। পৃথিবীটা যেন তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। আজ যেন পুরো পৃথিবী তার বিপক্ষে। অরণিকা ভাইয়ের দিকে তাকালো। ভাই তাকে চোখ দিয়ে ভরসা দিল। রুকাইয়া বেগম তার ছেলের স্বরে বলল, কি মেয়ে জন্ম দিয়েছো ভাবি? হতো যদি আমার মেয়ে, পিঠের ছাল তুলে ফেলতাম। রাত বিরাতে নষ্টামি শুরু করেছে। জুনায়েদ হাত দুটো মুঠো করলো তৎক্ষণাৎ। তার সারা শরীরে নিউরনে নিউরনে রাগে ফেটে যাচ্ছে। রুকাইয়া বেগমের দিকে তাকিয়ে বলল, খুবই ভদ্রভাবে কথা বলেন। আপনার মেয়ের কিরকম সেটা আমরা সবাই জানি। নাইবা বলেন নিজের মেয়ের গুণগান। আর আমার বোন কিরকম সেটাও আমরা সবাই জানি। আমার বোনের নামে আর একটা বাজে কথা বললে এখানে সব লণ্ডভণ্ড করে দেব। আপনি যে আমার ফুপি সেটা ভুলে যেতে বাধ্য করবেন না। রুকাইয়া বেগম খেপে গেলেন। ভাইয়ের কাছে গিয়ে বলল, কি ছেলে মেয়ে বানাইছিস ভাই? মেয়ে নষ্টামি করে বেড়াচ্ছে, আর ছেলে সে তো বড়দের সম্মান দিতেও ভুলে গেছে। আমার মুখ নয় বন্ধ করলো, বাকি সবার মুখ বন্ধ করবে কিভাবে? তুই চুপ কর, আমাদের আরও কীরকম সেটা আমরা জানি। তুই চুপ না করলে তোর গায়ে হাত তুলতে বাধ্য হব। রুকাইয়া বেগম চুপসে গেলেন। বড় বোনকে সে অনেক ভয় পায়, তাই আর কোনো কথাই বললেন না। আর কতজনের মুখ বন্ধ করবে বৌমা? তোমাদের পরিবারকে আমরা সম্মান করি। তোমরা সকলে ন্যায়ের পক্ষে কথা বলো। তাহলে আজ কেন তা করছো না? আমরা এই মেয়ের বিচার চাই, কঠিন শাস্তি চাই। মতিউর হাওলাদার গম্ভীর কণ্ঠে বলল, দিদিভাই যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা শাস্তি সে পাবে, কিন্তু আগে তার ভুলটা প্রমাণ করতে হবে। আতিকুর রহমান সকলের সামনে হঠাৎ মেয়ের গালে থাপ্পড় দিলেন। সকলে অবাক বিস্মিত। আনিকা পিছিয়ে গেল 2 কদম। সে ছলছল নয়নে তাকিয়ে রইল বাবার দিকে। তার চোখে মুখে অবিশ্বাস। আতিকুর রহমান সকলের সামনে চেঁচিয়ে বললেন, এইসব দেখার জন্য এত বড় করেছি তোমায়। আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি করতে তোমার বিবেকে বাঁধলো না? আনিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। বাবা এসব আতিকুর রহমান হাতের ইশারায় থামিয়ে দিল তাকে। কথাটা শেষ করতেই দিল না তাকে। সে মেয়ের দিকে তাকিয়ে বলল, আমাদের বিশ্বাসের এই দাম দিলে শেষ পর্যন্ত এভাবে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। কথায় আছে না, পর কখনো আপন হয় না? তুমি আজ তা প্রমাণ করে দিলে। যার জন্মটাই একটা পাপ, সে আর এর থেকে বেশি কী বা করবে? বিনা মেঘে বজ্রপাতের ন্যায় ঠেকলো কথাটা। আওনিকা চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে রইল বাবার পানে। সকলে অবাক হলো। জেসমিন বেগম ভীত কণ্ঠে বলল, কি বলছো এসব তুমি? যা বলছি ঠিকই বলছি। যে মেয়ের বাবা মায়ের ঠিক নেই, সে মেয়ের তো জন্ম পাপই হবে। আর সে মেয়ের ওই রকম জঘন্যতম কাজ করবে, সেটাই স্বাভাবিক। আওনিকার পৃথিবী ঘুরে গেল। ফুরিয়ে এলো শব্দচয়ন। অবিশ্বাস্য চোখ, শরীর কাঁপছে অনবরত। সে ধপ করে সোফায় বসে পড়ল। আঁকড়ে ধরল সোফাটা। চোখ দুটো বুঝে ফেলল সবেগে। গড়িয়ে পড়ল 2 ফোঁটা নোনতা পানি। তবে এটাই কি তার জীবনের সবচেয়ে বড় সত্য? এই সত্য মেনে নেবে সে কি? এই সত্য মেনে নেবে সে কেমন করে? এই সত্য যে ভয়ানক। আওনিকার কষ্ট হচ্ছে। শ্বাস যেন বন্ধ হতে চলল প্রায়। মাথাটা ঘুরছে অনবরত। সে জ্ঞান হারালো। সোফার উপর লুটিয়ে পড়ল তার পাতলা শরীর। জ্ঞানহীন শরীরটা পড়ে আছে বিছানায়। বিছানার সাথে লেপ্টে আছে আওনিকার অবচেতন শরীর। শরীরে কোনো সার নেই। অসার দেহটার পাশেই বসে আছে রাইসা। ছোট রাইসা চোখ মুখ শুকিয়ে গেছে। চোখে মুখে লেপ্টে আছে বিষণ্ণতা। সকলে এখনো বাইরে আছে। গ্রামের লোকদের অনাকাঙ্ক্ষিত হামলা সামলাচ্ছে তারা। গ্রামের লোকদের মুখ দিয়ে
যেন বিষ বাক্য বের হচ্ছে। এক একটা কথা তীর বিচ্ছে খানবাড়ির সকলের শরীরে। এরকম অপমানিত বোধ হয় তারা কখনো হয়নি। আলতাফ খানের অপমানে শরীরটা কেঁপে উঠছে বারবার। শেষমেশ সূর্যের বাঁধ ভাঙল তার। হুঙ্কার ছাড়লেন সকলের সামনে। মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে, এখনো আপনারা এসব কথা বলে যাবেন? আপনারা কি মানুষ? তার হুঙ্কারে কেঁপে উঠল গুটি কয়েক মানুষ, কিন্তু দমে গেলেন না তারা, বরং আরো আক্রোশ নিয়ে বললেন, নিজের বাড়ির মেয়ের চরিত্র ঠিক নেই, আবার বড় বড় কথা বলতে আসছেন? পারলে নিজের বাড়ির মেয়ের চরিত্র ঠিক করেন। না জানি কি করে বেরিয়েছে এই মেয়ে। এই মেয়ের জন্য এখন তো আমাদের গায়ের মেয়েরাও নষ্ট হয়ে যাবে। আলতাফ খানের অপমানে ঠিকরে পড়ল সারা শরীর। অপমানিত হয়ে থেমে গেলেন তিনি। জুনায়েদ থামার পাত্র নয়। নিজের বোনের এত বড় অপমান সে মেনে নিতে পারল না। সে চোখ দুটো লাল করে তাকিয়ে আছে গ্রামবাসীদের দিকে, হাত দুটো মুঠো করা। কিছু বলতে যাবে, চোখের ইশারায় থামিয়ে দিলেন আলতাফ সাহেব। জুনায়েদ চাচার কথায় থেমে গেল। অন্যদিকে ফিরে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করল। এবার মুখ খুলেন মতিউর হাওলাদার। নাইমের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুইও তো রাতে চাঁদে গিয়েছিস কেন? এতক্ষণ চুপ থাকা নাইমের মুখে এখন বাঁকা হাসি। সে আর চোখে রিমির দিকে তাকালো। রিমি তাকে চোখ দিয়ে ইশারা করলো বলতে। নাইম তাকালো মতিউর হাওলাদারের দিকে। রিমি সেখানে বুলি আওড়ালো সকলের সামনে। বলল, অরুণিকা আমাকে ছাদে যেতে বলেছে, আমাকে প্রপোজ করছে তার সাথে রিলেশনে যেতে। সকলে অবাক হলো। অবিশ্বাস্য চোখে চাইলেও খানবাড়ির সকলে। আরণিকা ছোটবেলা থেকে চঞ্চল প্রকৃতি ছিল, তবে বড় হবার পর সে অনেক শান্ত ও শিষ্ট। সকলের চোখে অবিশ্বাস। আরণিকা এভাবে কাউকে ছাদে নিয়ে যাবে, সেটা যেন ভাবনার বাহিরে। ভিড়ের মাঝ থেকে এবার একজন বলে উঠল, এবারে এই মেয়ের শাস্তি দিবেন মতিউর ভাই। এই মেয়ের কঠিন শাস্তি চাই। হ্যাঁ, শাস্তি তো দিবই। আর দিদিভাইয়ের শাস্তি তার আর নাইমের বিয়ে হবে। গ্রামবাসী সন্তুষ্ট হলেন। খানবাড়ির সকলে একে অন্যের মুখ চাওয়াচাই করল। মতির হাওলাদারের সাথে মত দিলেন আতিকুর রহমান। পর কখনো আপন হয় না। চোখের সামনে তার জলজ্যান্ত প্রমাণ। এতক্ষণ চুপ থাকা আহনাফ এবার মুখ হলো। রাগে চোয়াল শক্ত হলো তার। সকলের সামনে চেঁচিয়ে বলল, আরুর নামে একটা বাজে কথা বললে রক্ত গঙ্গা বয়ে যাবে। আরু পবিত্র, ওর নামে একটা কথাও শুনতে চাই না আমি। তুমি এই মেয়েকে পবিত্র বলছো? এই মেয়ে রাতের বেলা একটা ছেলের সাথে ছিল, তবু এই কথা বলছো কেমন করে? আহনাফ এবার গরম চোখে তাকালো। কঠিন গলায় বলল, বললাম না আর একটাও কথা শুনতে চাই না। আমি যেরকম শান্ত, রেগে গেলে কিন্তু ততটাই ভয়ানক। গ্রামের লোকেরা এবার ভয় পেল। ভীত চেহারা নিয়ে জায়গা ত্যাগ করলো। অরণিকা চোখ খুলে তাকালো। শান্ত লোচনে চোখ বুলালো চারপাশে। তার আখি কোটরে ধরা দিল চেনা মানুষের বিষাদ মাখা মুখগুলো। অরণিকা দু চোখ মেলে তাকালো তাদের দিকে। মনে পড়ে গেল বাবার তীক্ষ্ণ কথার তীরগুলো। অরণিকা ভীত হলো, চোখ বুজে ফেললো। চোখের ভিতর জ্বালা করছে অসম্ভব রকম। সে চোখ খুলে চারপাশে তাকালো। ভিড়ের মাঝে বাবা মাকে খুঁজল। জেসমিন বেগম এগিয়ে গেলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, এখন কেমন লাগছে মা? ডাগর কালো চোখ দুটো মেলে তাকালো মায়ের পানে। হাত দুটো আঁকড়ে ধরলো নিজের হাতের মুঠোয়। সে কম্পনরত স্বরে বলল, আমার জন্মটা কি সত্যি পাপ মা? বলো না মা, আমি তো তোমার আর বাবার মেয়ে, তাহলে আমার জন্মটা কেমন পাপ হয়? জেসমিন বেগম ভীত হলেন। হাত দুটো কেঁপে উঠল। মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। ভীত চোখে তাকালো মিনা বেগমের দিকে। মিনা বেগম আরণিকার পাশে এসে বসলেন। আরণিকার মাথায় রাখলো আদুরে হাত। পরম যত্নে সহকারে মাথায় হাত বুলিয়ে বললেন, কে বলেছে আমাদের আরও পাপ? আমাদের আরও তো তার বাবা মায়ের সন্তান, আমাদের পরিবারের মেয়ে। তুই কেন পাপ হবি? তুই তো পবিত্র। আরণিকা ফুপিয়ে কেঁদে উঠল। বলল, ও বড় মা, কেন মিথ্যে বলছো? আমার জন্ম রহস্য কি বলবে? আরণিকা জুনাদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তুমি বলতে আমি কুড়িয়ে পাওয়া মেয়ে। তবে কি আমি সত্যি কুড়িয়ে পাওয়া মেয়ে? বলো না ভাইয়া। তুই আমার বোন। তোর বাবা মায়ের পরিচয় যাই হোক, তুই জুনায়েদের বোন। বাবা এই কথাটা কেন বললো ভাইয়া? বাবা মা কি আমার আসল বাবা মা না? বলে মাথাটা নিচু করলো। কেউ কোনো কথাই বলল না। আরণিকা হয়তো সকলের মুখের ভাব দেখে বুঝে গেল। সে এবার শব্দ করে কেঁদে উঠল। মায়ের দিকে তাকিয়ে বলল, আমার আসল বাবা মা কে? জেসমিন বেগম নড়ে চড়ে উঠলেন।
সে ভিজা চোখে মেয়ের দিকে তাকালেন। কি বলবে সে? কিছু বলার মতো ভাষাই খুঁজে পাচ্ছে না। তোমার প্রশ্নের উত্তর আমি দেই। কারো কণ্ঠে সকলে দরজার দিকে তাকালো। দরজায় দাঁড়ানো আতিকুর রহমান। আরুণিকার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। এবার আবার তাকে কোন সত্যি শুনতে হবে? এই সত্যিটা কি আরো বেশি ভয়ানক হবে? আরুণিকা প্রশ্নসিক্ত নয়নে বাবার দিকে তাকিয়ে বলল, বলো বাবা, আমি আজ সব সত্যি শুনতে চাই। আমি তো বলতে পারি, তবে তুমি কি সেটা মেনে নিতে পারবে? আরুণিকা কেঁপে উঠল। ভেতরে ভেতরে ভয় পেল খুব। তবে কি এই সত্যিটা আরো বেশি ভয়ানক? সে সহ্য করতে পারবে তো? আরুণিকা ভয়টাকে দূরে সরালো। মনে একটু সাহস সঞ্চয় করলো। বাবার দিকে তাকিয়ে বলল, তুমি বলো, আমি মেনে নিতে পারবো। আতিকুর রহমান বলা শুরু করলো, জোনায়েত হবার কয়েক বছর পর তোমার মা আবার প্রেগনেন্ট হয়। বাড়িতে আনন্দের শেষ ছিল না। সকলে মনে মনে মেয়ে আশা করছিল। সব কিছু ভালোই চলছিল। তোমার মায়ের ডেলিভারি ডেট চলে আসে। তাকে নিয়ে আমরা হাসপাতালে যাই। হাসপাতালে ছিল তোমার বড় আব্বু, বড় মা, জোনায়েদ আর আমি। তোমার দাদি তখন অসুস্থ ছিল, তাই আসতে পারে নাই। তোমার ছোট আব্বু অফিসের কাজে বাইরে ছিল। তোমার ছোট আব্বু তখন বিয়ে হয়নি। কান্নার আওয়াজ শুনে আমাদের চোখে মুখে আনন্দের খেলা করলো। ডাক্তার জানালো মেয়ে হয়েছে। আমরা অনেক খুশি হলাম। বাড়িতে জানিয়ে দিলাম খবরটা। জোনায়েদ তো খুবই খুশি হয়েছিল, রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছিল। আতিকুর রহমান থামলেন একটু। আরুণিকা বলল, তারপর আতিকুর রহমান শ্বাস টানলেন। আবারও বলা শুরু করলো, তার ঠিক কিছুক্ষণ পর ডাক্তার এসে জানালো আপনার মেয়ে আর বেঁচে নেই। জোনায়েদ সে কি কান্না, জেসমিন ভেঙে পড়ে। মেয়ের জন্য তার সে কি আহাজারি। তাকে সামলানো কঠিন হয়ে যাচ্ছিল। তখনই আমাদের কাছে একজন মহিলা আসে। সে তার নবজাতক শিশু মেয়েটিকে দেখিয়ে বলে, এই মেয়েটা আমার মেয়ে, আপনারা ওকে নিতে পারেন। আমার কোনো দাবি দেওয়ার থাকবে না, কোনো টাকা পয়সাও লাগবে না। আপনারা একে নির্দ্বিধায় নিতে পারেন। আমি চাই মেয়েটা একটা সুন্দর পরিবেশ পাক। সে মহিলা ছিল একজন পতিতা। দুর্ভাগ্যবশত তুমি তার জীবনে আসো। তাদের ওইখানে কেউ চায়নি তুমি পৃথিবীতে আসো, কিন্তু যখন শুনে মেয়ে হবে তখন মেনে নেয়, কারণ তাদের ব্যবসা মেয়েদের এইতই লাগে। কিন্তু তোমার জন্মদাত্রী মা চাননি এটা মেনে নিতে। সে চায়নি তার মেয়ে একজন পতিতা হোক, তাই তোমাকে আমাদের হাতে তুলে দেয়। তুমি পতিতার মেয়ে বলে আমি তোমাকে মেনে নিতে পারিনি, কিন্তু তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিই। এখনও তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে মেনে নিতে বাধ্য হচ্ছি। তোমাকে মেয়ে হিসেবে আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। আরুণিকার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। মাথার ভিতরে ঝিমঝিমে ব্যথা শুরু হয়েছে। বুকের ভিতর কে যেন তীর ছুঁড়ে মারছে। শরীরে শিরা উপশিরায় যেন ব্যথা শুরু হয়েছে। আরুণিকা নেতিয়ে পড়তে গেলে ধরে ফেলে জেসমিন বেগম। বলল, তুই আমার মেয়ে, এটাই বড় সত্য। আরুণিকা বক্ষ ছেড়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সকলের দিকে উদাসীন ভঙ্গিতে চাইল। চোখ দুটো যেন আজ সমুদ্র হবার প্রতিজ্ঞা করেছে। আরুণিকা সামান্য হাসল। সকলের দিকে তাকিয়ে বলল, আমি একটু একা থাকতে চাই। আমি থাকি মা তোর সাথে। আরুণিকা চেঁচিয়ে বলে উঠল, বললাম না আমি একা থাকতে চাই, আমাকে একা থাকতে দাও, চিন্তা করো না। সকলে হতাশার শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। সকালে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আহনাফকে আর দেখা যায়নি বাড়িতে। বিকেলের দিকে সে বাড়িতে এসে গ্রামের মানুষ আর বাড়ির সকলকে ডেকেছে। তার নাকি কি বলার আছে। আচ্ছা, আহনাফ এবার কি বলবে? সে কি আরুণিকার বিপক্ষে কিছু বলবে নাকি পক্ষে? বাড়ি উঠানে আবারও মানুষের উপচে পড়া ভিড়। লোকমুখে ছুটছে কথার বুলি। আহনাফ আবারও কেন তাদের ডেকেছে চলছে তার বিস্তর আলোচনা। উপস্থিত আছে রুকাইয়া বেগম আর রিমিও। রুকাইয়া বেগম বিরক্ত চোখে তাকিয়ে বলল, আমাদের ডেকেছিস কেন আহনাফ? আহনাফ তাকালো ফুপির দিকে। চোখে মুখে খেলা করছে রহস্যের ছড়াছড়ি। রুকাইয়া বেগম আহনাফের তাকানো দেখে ভরকে গেল। আহনাফ ঠোঁটে লম্বা হাসি টেনে বলল, এত ব্যস্ত হচ্ছ কেন ফুপি? একটু মাথা ঠান্ডা করে বসো, ভালো কিছুই বলবো আমি। যা তো তোর আরু আপুকে ডেকে নিয়ে আয়। আরবি তো দরজাই খুলছে না ভাইয়া। আমার কথা বল, খুলে দেবে। বলবি ভাইয়া ডাকছে। রাইসা আচ্ছা বলে চলে গেল। রিমি আতঙ্কিত হলো। চোখে মুখে ধরা খেলো ভয়। আবারও কোনো ঝড় আসতে চলেছে। আরবি, ও আরবি, দরজাটা খোলো না। ভেতর থেকে কোনো শব্দ এলো না। রাইসা আবারও বলল, আরবি, ভাইয়া তোমাকে ডাকছে, তুমি না গেলে
আহনাব ভাইয়া খুব বকবে তোমায়।